সকাল সকাল আমার স্নান শেষ। জার্নি করে আসার পর শুধু মনে হয় কতক্ষণে স্নান করব। তো এসেও তো ওই যে পরিষ্কারের কাজগুলো করেছিলাম, কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তারপরে ডাইরেক্ট ঢুকে গেছিলাম স্নান করতে। আর এই যে এক বালতি কাপড় ধুয়ে স্নান করে বেরোলাম। ও শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েও গেছে, ফ্যান চালিয়ে ঘুমিয়েছে, কারণ প্রচণ্ড গরম কলকাতায়। আর আমার তো কি বলো তো, যে কাজ করতেই হবে যখন, আমার ঘুম পেলেও ঘুমানো যাবে না। তো এইভাবেই আর কি কাজ করে নিচ্ছি। মাথায় আবার শ্যাম্পু করেছি, কারণ মাথার মধ্যে হাত দেওয়া যাচ্ছিল না, এত মনে হচ্ছিলো যে নোংরা। ওই জার্নি করে আসলে এরকমটা হয়। তো যাই হোক, এখন ছাদে মেলতে যাব কাপড়। আর ঘরের মধ্যে একাই না কিচ্ছু ভালো লাগছে না। ছাদের কথা মনে হলেই ঘুটনের কথা মনে হচ্ছে যে ও কী পরিমাণে ছাদে যেতে পাগল ছিল। তো আমার তো আরও সদস্য রয়েছে ছাদে, মানে আমার গাছপালাগুলো। চলো দেখি কেমন আছে ওরা। দেখো ছাদে আসলাম, আমার ফুল গাছগুলোর অবস্থা। লক্ষ্মী জবা ফুটেছে, এই গাছটার কি অবস্থা হয়ে গেছে। অনেকগুলো টগর ফুটেছে, টগরের পরিও আছে। অলকানন্দা করি এসছে। দেখো অলকানন্দা করি এসছে নাকি না, এটা লক্ষ্মী জবার করি। দুটো ফুল ফুটেছে লক্ষ্মী জবা। নয়নতারা গাছটা বেশ বড় হয়েছে, কিন্তু বেঁকে গেছে। তুলসী গাছটা পাওয়া গেছে। কটা গাছ রেখেছিলাম, 11টার মতো। 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক 11টাই আছে। এবার গাছ হারায়নি, এর আগে এবার গাছ হারিয়েছিল। ওহো, এই ফুলটা ফুটেছে, আমি কি আনন্দ! এই দেখো, এটা ফুল ফুটেছিল। এটা কত দিন ধরে আমার আশা যে এটা ফুল কবে ফুটবে, কবে ফুটবে। অবশেষে এটাতে কড়ি ধরেছে। এই যে, এই দেখো, নামটা ভুলে গেছি আমি, শুধু নামটা ভুলে যাই এর। কিন্তু এটাতে আনার পর থেকে একবারও কড়ি ধরেনি, এই প্রথমবার কড়ি ধরেছে। এই দেখো বেলে ফুল ফুটেছে। ঘুটুনের আওয়াজ পেলাম, জানো তো, ঘুটুন তো বাড়িতে। ভালো হয়েছে গাছগুলো। ফ্ল্যাটে যে কাকিমাকে বলে গেছিলাম যে গাছগুলো দেখো, মানে ওই কাকিমাদেরও অনেক গাছ রয়েছে, দাদারা লাগিয়েছে। তো ওনারাই আর কি জল টল দিয়েছে এবং যত্নেই রেখেছিল। গাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে খুব ভালো ছিল। যাকে যেটা দায়িত্ব দেওয়া যায় সে যদি সুন্দর করে করে না, তার মধ্যে দেখবে যে কতটা খুশি লাগে। তো আমাদের তো ওই যে বাড়ি আর মানে ফ্ল্যাট, এই করে করে সময় চলে যাচ্ছে। তবে বাড়িতে না গেলেও হয় না, আর বাড়িতে গেলে পরে এত তাড়াতাড়ি আসতেও ইচ্ছে করে না। কী যে করি, মানে এটাই হচ্ছে দায়। এখন এই যে দুজনকে রেখে এসেছি, শুধু মনে হচ্ছে কবে বাড়ি যাব, গিয়ে ওদের নিয়ে আসবো। তো একসঙ্গে আসতে পারতাম, কিন্তু এই যে জমিটাতে বাউন্ডারি দেওয়া হয়নি। আর একটা জমি মানুষ কিনতে পারে না, টাকা থাকলেও নাকি মানুষ কিনতে পারে না, ভাগ্যে না থাকলে। আর আমি তো বলবো, আমরা তো খুব কষ্ট করে জমিটা কিনেছি, এবার বাউন্ডারিটা না দেওয়া থাকলেও তো সিকিউরিটি নেই। দেখো সব কাপড় এখানে মেলে দিয়েছি। কি রোদ উঠেছে, এগুলো তো মানে 2 ঘন্টাতে শুকিয়ে যাবে। ছাদে আর কোনো কাপড় নেই, আমাদেরই কাপড়। এত সকাল সকাল কাপড় ধুয়ে দিয়েছি। চলো, ছাদে অনেক কাপড় মেলে দিয়েছি, বাকিগুলো নিচে গিয়ে মেলে দিই। কি রোদ! আর গাছগুলো না এখন আর নেবো না ভাবছি, কারণ 2 দিন পরে আবার যাব বাড়িতে। তো ওই জন্য গাছগুলো এখানেই থাক, ভালোই আছে বেশ গাছগুলো। তো দেখো, আমি স্নান টান করে কাপড় চোপড় তো মেলে দিয়ে আসলাম দেখলেই। এসে এখন সিঁদুরটা পরলাম, আর ও হচ্ছে ঘুমাচ্ছে এদিকে। লাইট অফ করে দিই। রান্না করবো এখন, রান্না বসিয়ে দিই, নাহলে তো দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে। 11টা বাজতে চললো। ফ্রিজ থেকে বার করে হচ্ছে মাছ ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাছ এনেছিল, সেটা মনে আর ভিডিও করিনি। হ্যাঁ, আবার বেসিনে কতটা বাসন পড়েছে, কতগুলো। হাঁড়িটা আবার ধুতে হবে, হাঁড়ি ধুয়ে তারপরে ভাত বসাতে হবে। দুজনের তো, ছোটো হাঁড়িতেও রান্না করলে হয়ে যাবে, আর বড় হাঁড়িতে করলেও হয়, ছোটো হাঁড়িতে করলেও হয়। ধূপকাঠির প্যাকেট আনলাম, ধূপকাঠি ছিল না ওই জন্য।
র্যাক থেকে যত বাসনপত্র মানে নামাচ্ছি সব ধুয়ে তারপরে ব্যবহার করতে হচ্ছে, কারণ এতদিন যাবত এভাবে রেখেছি আর সেটা সাবান দিয়ে না ধুয়ে ইউজ করা যাবে না, মানে ভিম বার দিয়ে। আর এই বড় হাঁড়িটা লাগবেই না, দুজনের ভাত রান্না করব, তাই ওই দুধের হাঁড়িতেই রান্না করব। যে ছোট হাঁড়িটা দেখতে পাচ্ছ ওইটাতেই রান্না করব দুজনের ভাত। এটার মধ্যে আরামসে দুজনের ভাত হয়ে যাবে। বড় হাঁড়িটা ধুয়ে রেখে দিচ্ছি। যেদিন আমরা রওনা দিয়েছিলাম সেটা মানে মা আর ভীম দিয়ে ধোয়নি, মানে বলছিল যে আমরা যাচ্ছি যেহেতু এক জায়গায় তাই হাঁড়িটা পরিষ্কার করা যাবে না। তো এটা তো আমিও জানি কোথাও যেতে গেলে হাঁড়ি টাড়ি একদম ঘষে মেজে পরিষ্কার করে রেখে যাওয়া ঠিক না বলে। তো ধর্ম তো মানতেই হবে, তাই না? সবার ধর্মে কিন্তু কিছু না কিছু এমন নিয়ম থাকে যেটা সবার ভালোর জন্যই থাকে। তো ওইদিকে ভাতটা আমি বসিয়ে দেবো হাঁড়িটা ধুয়ে, আর এই পাশে আমি এখন কাটতে বসলাম আলু আর বেগুন। আলু বেগুন দিয়ে করব মাছের ঝোল, সাথে আর কি করি ভাবলাম, তো একটাই সবজি নিয়ে এসছে ও, মানে বেগুনই নিয়ে এসছে আর সাথে আলু। তো বেগুন ভাজবো ওই এক পিস করে, কারণ বেগুন ভাজা অত না খাওয়াই ভালো, গ্যাস হয়। এটাও ভাজতাম না যেহেতু ডাল রান্না করব। তো ডালের সাথে ওর আবার একটা কিছু লাগে, মানে শুধু শুধু ডাল খেতে পারে না। আমার দাদাও এরকম, মানে শুধু ডাল খেতে পারে না, সাথে একটা কিছু লাগে। আমার যেমন সেরকম কোনো ব্যাপার নেই। এদিকে একজন জেঠিমা কল করেছিল, তো ওর ফোনে আর কি, তো ওই জেঠিমার সঙ্গে কথা বলছিলাম। ও তো ঘুমাচ্ছে, আমি ওকে ডাকিও নি, ও ঘুমাতে ঘুমাতে আমার রাজ্যের সব কাজ শেষ হয়ে যাবে। তারপরে ওকে ডেকে তুলে তারপরে আর কি খাবো। স্নান যেহেতু হয়ে গেছে আমার আর কোনো টেনশন নেই। স্নান করে একটু ঠাকুরকে ধূপ টুপ দেখিয়েছি, সারা ঘরে একটু ধূপ দেখিয়েছি, দিয়ে তারপরে তো রান্নাঘরে আসলাম, রান্না শুরু করলাম। আর একা একাই কাজ করছি, সব তাড়াতাড়ি যেন হয়েও যাচ্ছে। ঘরে লোক না থাকলে একদিকে ভালো লাগে না, আর একদিকে লোক না থাকলে মনে হয় কাজ আগায় তাড়াতাড়ি, এটা হয়। কিন্তু কিন্তু যতবার রান্না করছি ততবার ঘুটুনের কথা মনে হচ্ছে, মার কথা মনে হচ্ছে। মানে অনেকেই চায়, আমি দেখেছি আমার চোখের সামনে, যে একা থাকতে ভালোবাসে, মানে শ্বশুরবাড়ির কেউ না থাক সাথে স্বামীকে নিয়ে থাকবো, অনেকেই এরকম আছে। কিন্তু আমি মানে দেখো আমার সব একসাথে থাকলে কেন ভালো লাগে, মানে শাশুড়ি মা আছে সাথে, একটা আলাদাই ভালো লাগা। দুজন মিলে থাকাটার মধ্যে একটা আনন্দ নেই, তার মধ্যে আরও ঘুটুনটাও নেই না। ও তো একাই 100, ও থাকলে আর কারোর প্রয়োজনই হয় না, মানে ওকে নিয়ে সারা জীবন থাকতে পারবো এরকম। দেখো আমার হাতের অবস্থা, একসাথে এত কাজ করার পর আমার হাত এমন হয়ে যায়। তো এখানে হয়ে গেছে মাছের তরকারি, আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল। এই গরম ধোয়া উঠছে, দুটো বেগুন ভাজা করলাম। এখানে ভাত, আর এখানে বসিয়েছি ডাল। সমস্ত বাসন কুসন মেজে ধুয়ে নিয়েছি। রান্না সেরে ওকে ডাকলাম, তো ও উঠেছে। এখন আমি ভাবলাম চলো রান্নাঘরটা যেহেতু মুছেছি খাওয়ার জন্য, মানে নিচে বসেই খাবো, তো ফিনাইল ছিটিয়ে দিয়ে তারপরে মুছে নিয়েছি ভালো করে। তাই ভাবলাম রান্নাঘরটা মুছে নিয়েছি যখন, তাহলে এই দুটো ঘর কী করলো, এই দুটো ঘরও মুছে নেই। তাই আমার ঘরটা মুছে নিলাম, তারপরে এই ইয়েটাকে আবার ধুয়ে এনে তারপরে মার ঘরটা মুছে নিচ্ছি। আর ফিনাইলটা ছিটিয়ে দিয়েছি আগে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ফিনাইলটার, এত সুন্দর গন্ধ। তো ওইদিকে কিন্তু আগেই মুছেছি, পাপোশটা উঠিয়ে, তখন ক্যামেরা অন করিনি। তারপরে মনে হলো যে না ভিডিওটা অন করি। অনেক কাজ এরকম করে ফেলছি যেগুলো ক্যামেরা অন করে করছি না, মানে কাজ করতে হবে তাই করে ফেলছি। 3 ঘর টপ করে মুছে নিলাম, আর রান্না তো আরও আগেই শেষ হয়েছে। এখন বাজে দেখো 1:45। ওকে ডেকে তুললাম ভাত খাবো জন্য। ভালো ঘুমিয়েছে ও। আর আমার তো সেই তখন থেকে কাজ শুরু করেছিলাম, এই যে এখন কাজ শেষ হলো, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দুটো মানুষ দেখো শোনো, ঘুটুনকেও মানুষ বানিয়ে ফেলেছি। দুজনের কথা খুব মনে হচ্ছে, খুব মিকিটার আওয়াজ মাঝে মাঝে পাচ্ছি। আমরা আসার পরে ওই যে কাকিমার ইয়েতে রেখে যায় ফুল গাছ টাছগুলো, মানে ছাদে, মানে ওই কাকিমার কী বলো তো, নাতনির অন্নপ্রাশনেও খেতে গেছিলাম সবাই মিলে ছাদে, তোমাদের মনে আছে নিশ্চয়ই। ওই কাকিমা এসে দেখা করে গেল, বাইরে জুতা দেখেছে না, কলিং বেল চাপতে আমি চটকে উঠেছি পুরো, ওখানে কাজ করছিলাম, চমকে উঠেছি পুরো। তারপর যে জুতো দেখে বুঝতে পেরেছি তোমরা এসছো। সবসময় মানে ওনারা তো যাওয়া আসা করে, আমি মাঝে মাঝে ফোন করে খবর নিই যে কেমন সব ঠিকঠাক আছে। তো আমার হচ্ছে গাছের মায়া ভীষণ, গাছগুলো ভালো আছে আর কোনো ইয়ে নেই। আর বাইকটাও ঠিকঠাক আছে, আমাদের ফ্ল্যাটেই কিন্তু এখন বাইক আছে। তো মালিক দাদা এনে রেখে দিয়েছিল, আমাদের বলেও ছিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই। ডাল সম্বার দিলাম লাস্টে, ডাল মানে সম্বার বলতে ফুরন দিয়েছি, ফুরন দিয়ে এখন এই যে রান্নাবান্না করে তারপরে 3 ঘর মুছে নিলাম। আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভাবলাম বাসনগুলো মাজবো তো ঠিকই, তার আগে এই জায়গাটাও একটু মুছি। ওভেন টোভেন সব কিছু একদম নোংরা হয়ে আছে, মানে এতদিন ইউজ না করলে যেটা হয়, তেলের একটা দাগ বসে গেছে পুরো।
তারপরে জলের দাগ বসে গেছে, আর কেমন যেন একটা লাগছে। আর এই যে আচারের বয়ামটা দেখলে আমি তুললাম এক্ষুনি, এটা ছিল জলপাইয়ের আচার, পুরোটা নষ্ট হয়ে গেছে জানো, এত খারাপ লাগছে। আমিও কেমন মানে গরু একটা, ফ্রিজে রেখে যেতাম সেটা করিনি, এমনি খোলা রেখে চলে গেছি, মানে মাথায়ও নেই আমার যে এটা আমার ফ্রিজে রাখতে হবে। তো দেখলাম এটা খুলে একটা কেমন যেন কালার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এতটা আচার নিজের হাতে বানানো, তাও কি টেস্ট হয়েছিল আচারটা জানো। ভেবেছিলাম এবার নিয়ে যাব বাড়ি, অনেককেই দেবো। আর অনেককে দিয়েছিলাম তার আগে, তো একজনকে শুধু এই একজন কাকিমাকে দেওয়া হয়নি, যে কাকিমা ইন্ডাকশান দিয়েছিল ওই কাকিমাকে। তাই ভেবেছিলাম এবার নিয়ে গিয়ে বেশ আরও কয়েকজনকে দেবো, নাই ওটা নষ্ট হয়ে গেল। তো আবার যখন জলপাইয়ের সিজন আসবে তখন বানিয়ে খাওয়াবো আর কি, এটা একটা আফসোস রয়ে গেল যে খাওয়াতে পারিনি। আর এখন এই যে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি, একটু বাইরে গেছিলাম তাই ওনারটা গায়েই আছে। আর দোকানে গেলেও মানে তখন তাড়াহুড়ো করে চলে গেছে, আর এটা ফ্ল্যাট থেকে বেরোতেই দোকানটা। তো জেঠুর সাথে মানে কথা বলে ধূপকাঠি নিয়ে এসেছিলাম আসার সময়। তো খাওয়া দাওয়া তো শেষ, এখন হচ্ছে দুজনে মিলে একটু ফল খাবো, বলছিল যে তাড়াতাড়ি আসো বাসন টাসন ধুয়ে, তারপরে লিচু খাবো দুজনে। লিচু এনেছিল, ফল বলতে লিচুই আছে ঘরে। কেমন সেই আমরা লিচু খাচ্ছি, এগুলো বলে 180 টাকার লিচু, তখন দেখলে নিয়ে আসলো। আমি তো শুয়েই পড়েছি, এসে সব কাজ শেষ করে। কম নিয়ে আসি, এখানে অর্ধেকের কম আর ওখানে অর্ধেকের বেশি। 180 টাকা কি 1 কেজি? দেখো এখন বাজে 2:30টা, আর অন্ধকার করে ফেলেছে চারিদিক। ওই দেখো বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, ও ছাদের থেকে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলো, চতুর্দিকে পুরো অন্ধকার করে বৃষ্টি আসছে। বাইকটা কভার করা লাগতো না, চতুর্দিকে পুরো অন্ধকার হয়ে গেছে। কলকাতায় এসে শরীর যে এত খারাপ হয়ে যাবে এটা বুঝতে পারিনি। মানে এসেই তো কাজের কতটা চাপ, কাপড় ধোয়া থেকে শুরু করে সবটা, ঘর দর তো বুঝতেই পারছো এতদিন না থাকলে তো নোংরা হয়, সেই সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রান্না করে খাওয়া দাওয়া করে আবার বাসন মেজে, মানে শরীর যেন আমার সায় দিচ্ছিল না। আজকেও চোখ মুখ দেখলে বুঝতেই পারবে যে শরীরটা কতটা খারাপ। তো ভিডিও সেরকম আমি করতে পারিনি, যতটুকু ভিডিও করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার হলে আমি ডাক্তারকে বলে ব্রেক নেব ট্রিটমেন্ট থেকে, আর নয়তো মানে ব্রেকেই নেব, আর নয়তো কিছু না। কারণ কি, ব্রেক নেওয়া ছাড়া আর কোনো কিছু গতি নেই। শরীর এইভাবে শেষ হয়ে যাচ্ছে, আমি জানি না কল্লোল বুঝতে পারে কি না। ও তো তাও বলেছিল মাঝখানে যে এবার ট্রিটমেন্ট থেকে ব্রেক নেব, কিন্তু তারপরেও বলে আর কোনো কিছুই সেরকম হচ্ছেও না। আমার ডাক্তার দেখানোর ডেট কবে যে হবে আমি নিজেও জানি না। এখন ডেট এরকম নেই যে আমার এই ডেটে দেখাতে হবে, মানে বলে দেয়নি ওরা, এটা আমার উপর নির্ভর করছে। মানে আমি বলেই দিই যেহেতু আমি একটা ট্রিটমেন্টে আছি, তো এটা লজ্জার বিষয় হলেও হয়তো বলে দেওয়াই ভালো, কারণ তোমরাও না হলে বুঝতে পারবে না। হঠাৎ করে আমাদের বাড়ি থেকে আসার কারণ একটাই যে আমার ডাক্তার দেখাতে লাগবে। এর আগেও তোমাদের বলেছিলাম যে আমার ডাক্তার দেখাতে হবে। তো সেটা তো ওই যে আমাকে ডোজ বাড়িয়ে দিল, এই পুরো মাসে আমি এত বেশি ডোজের ওষুধ খেয়েছি, যেখানে 2টো করে খেতাম সেখানে 9টা করে খাচ্ছি। আর জেলটা যেটা করতে হয়, ম্যাসাজ করতে হয়, পায়ের মধ্যে ম্যাসাজ করতে হয়, ওটা যাই হোক, তো সেটা পরিমাণও বাড়িয়ে দিয়েছে। যেখানে আমি 5 গ্রাম লাগাতাম সেখানে 20 গ্রাম, না শানু? তো ওষুধটা খাওয়াটাই মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেল। আমার শরীর এতটা খারাপ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না, নাহলে এত খারাপ শরীর কোনোদিনও হয়নি আমার, এই ওষুধগুলোর জন্য এমনটা হয়ে যাচ্ছে। মানে ভিতরটা মনে হচ্ছে কি বলো তো, ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আমি তাকাতে পারছি না ঠিক মতো, কোনো কিছু করে শরীরে এনার্জি পাচ্ছি না, শরীরটা পুরোটা দুর্বল হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে যবে যাবো এর মধ্যেই হয়তো যাব, 2-1 দিনের মধ্যেই ডেট এগিয়ে এসছে, মানে শরীর খারাপের উপর নির্ভরটা আর কি। যবে শরীর খারাপ হবে, পিরিয়ডের কথা বলছি, তো 2nd ডে বা 3rd ডেতে যেতে বলেছে। এর আগে ডাক্তারবাবু যখন দেখিয়েছিলাম, তো এবার বলে আমি ব্রেক নেব। এর আগেও বলেছিলেন ওনারা যে ব্রেক দেবে, যেহেতু অনেকদিন ধরে একটা না একই ট্রিটমেন্ট চলছে, যেহেতু কোনো সেরকম যেটা দরকার সেটা আসানোর হচ্ছে না, তো সেই কারণে বলেছিল ব্রেক দেবে। তো এবার আমি পুরো ডিটেলসটা বলবো। এবং এই ওষুধগুলো খাওয়ার কয়েকদিন পর থেকেই কিন্তু আমার এমন পিঠে বুকে ব্যথা, যেটা তোমাদের বাড়িতে থাকতে প্রায়ই বলেছিলাম যে আমি কোনো কিছু মানে
ইয়ে করতে পারছি না, মানে কি বলতো, যে ঘুমালাম বা অনেকক্ষণ শুয়ে থাকলাম আর উঠতে পারবো না ব্যথায়, বা এক কাঁধ থেকে আরেক কাঁধ হতে পারছি না, পিঠ এবং বুকের এত ব্যথা। তো ওইটা কিসের থেকে কি হচ্ছে তো আমি জানি না, ডাক্তারবাবুকে সবটা বলতে হবে যে ওষুধগুলো খাওয়ার কিছুদিন পর থেকে এরকম হচ্ছে, হতে পারে এটা ওষুধের সাইড ইফেক্ট। তবে এবার আমি বলে ব্রেকেই নেব, কারণ আমি ট্রিটমেন্ট কিছুদিন পরে করব দরকার হলে, কিন্তু শরীরটাকে আগে বাঁচাতে হবে। গাছ ঠিক না করে, মানে ঠিকঠাক সুস্থ না থাকলে ফল কী করে দেবে, তাই না? তো এটা আমি আমারটা বুঝছি, অনেকে বুঝতে, মানে অনেকে বলে যে বাচ্চা কি খুবই দরকার, আগে নিজেরটা ভাবো। দেখো আমার তো নিজের একার সিদ্ধান্ত এখানে কিছু হবে না। আমি একাই শুধু সিদ্ধান্ত নিলাম, তাহলে এটার নাম সংসার না। সংসারে যেহেতু স্বামী স্ত্রী দুজনেরই, এখানে সন্তানটা একার হয় না, কোনো স্ত্রীর একার সন্তান হয় না, পুরুষেরও একার হয় না। তো তেমনি এরকম সিদ্ধান্ত নিতে গেলে দুজনকেই নিতে হবে। তো ও যদিও বলছিল যে ব্রেক নিতে, তো এবার আর কি ফাইনালি কথাটা বলে আমি ব্রেক নিতে চাচ্ছিলাম, নিতে মানে আমি বলবো আর কি। আর কালকের ভিডিওটা লাস্ট পর্যন্ত আর করতে পারিনি, রাতে এত শরীর খারাপ হয়েছিল আমার, আমি নিজেই বলতে পারবো না আমি কি করেছি। মানে শুয়ে দুজনে মিলে টিভি দেখছিলাম লাস্টে, রাতে খাওয়া দাওয়া করে। আর লাইভ যাওয়ার কথা ছিল, লাইভও যাওয়া হলো না। শরীর তো একদিকে খারাপ ছিলই, আর লাইভ যাওয়ার পর ধরো যে প্রোডাক্টটা তোমরা নেবে, তোমাদের কাছে যে আমরা পাঠাবো সেই কভারটা নেই আমাদের কাছে, সেই প্লাস্টিক কভার প্যাকেটটা নেই, ওটা বাড়িতে রেখে চলে এসেছি ভুলে। তো এবার এখানে নিতে হবে, এটা তো আমাদের দরকারি হয় বিজনেসের ক্ষেত্রে। তো তারপরে অর্ডার দিয়েছি অনলাইনে, এটা অনলাইন ছাড়া এমনি পাওয়া যায় না। তো ওটা আসার পর হয়তো করতে হবে লাইভ। আর কবে ডাক্তার দেখাবো, আবার কবে বাড়ি যাব সেটাও জানি না, এখনও তো ডাক্তার দেখালামই না। তারপর সবটা বলার পরে ওনারা কি বলেন সেটাও একটা ব্যাপার, তাই না? তো লাস্টে খাওয়া দাওয়া করে আর কোনো আমি ভিডিও করতেই পারিনি, এবং খাওয়া দাওয়ার আগের থেকে ভিডিও করিনি, যদিও সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়েছিলাম প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে, কারণ বাসনপত্র ঠাকুরের সব বাড়িতে, গোপু বাড়িতে। তো এখানে পুজো দেওয়ার মতো সেরকম কিছুই নেই, কাশি ঘন্টা শঙ্খ সব বাড়িতে। তো ওই জন্য আর সংসার তো একই, বাড়িতে তো মা পুজো দিচ্ছেই। তো এই জন্য ওই ঠাকুরকে বললাম তুমি বাড়িতেই খেয়ে নিও কষ্ট করে। তো চলো, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্রেক নিলে আশা করি কোনো ক্ষতি হবে না, কারণ ওনারাই বলছিলেন ব্রেক দেওয়ার জন্য। তো এইবার আমার শরীর এত খারাপ দেখে আমি নিজেই বললাম যে না, আমি ব্রেক নিতে চাই। ওকেও বললাম, ও তাই বললো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে।